আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কোরআনের পাঠশালার 16তম ব্যাচের সকল স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা এক আলিফ, তিন আলিফ এবং চার আলিফ মদের উদাহরণ পড়ব এবং অক্ফের সময় কিভাবে পড়তে হয় এটাও শিখবো ইনশাল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসঙ্গে বলেন। أعوذ بالله أعوذ من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। জি, একসঙ্গে বলেন। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم. তাহলে গত ক্লাসে আমরা এক আলিফ, তিন আলিফ আর চার আলিফ কোথায় কোথায় টানতে হয় এটা শিখেছিলাম। আজকে ইনশাল্লাহ আরেকটুখানি টাচ দিয়ে চলে যাব আমি। এক আলিফ, দেখেন, মাদের হরফ তিনটি। আপনাকে যখন কোরআন শরীফের মধ্যে বলা হবে এই মাদের হরফটা বলেন, তো তখন আলিফ ওয়াও ইয়া এটা বলতে হবে না, বরং এইগুলা বলতে হবে। যেখানে মাদের হরফ আলিফ ইয়া ওয়াও, যখন মাদের হরফ হয় অর্থাৎ টানতে টানতে হয় যখন, সেই অবস্থাগুলোই বলতে হবে আপনাকে। তাহলে যদি মাদের হরফ বলা হয় তখন বলতে হবে জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। এই তিনটা বললে একসঙ্গে হয়ে যাবে। এইগুলো আর বলা লাগবে না সামনের থেকে। যদি বলা হয় মাদের হরফ কয়টি, তখন বলবেন তিনটি, মাদের হরফ তিনটি। এবার যদি বলা হয় যে মাদের হরফগুলো বলেন, তখন এইগুলা বলতে হবে। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। এইভাবে বলতে হবে। তাহলে মাদর তো টেনে পড়া, দীর্ঘ করে পড়া। মাদের হরফ তিনটি, জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। এই তিনটা হলো মাদের হরফ। মাদের হরফ হলে এক আলিফ টেনে পড়তে হয়। এরপরে মাদের হরকত তিনটি, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। এই তিনটা মাদের হরকত। মাদের হরকত হলেও এক আলিফ টেনে পড়তে হয়। আর এক আলিফ টানের পরিমাণ আমি বলেছিলাম যে এক আলিফ টানের পরিমাণ হলো আমাদের হাতের আঙ্গুলগুলো বন্ধ রাখতে হবে। বন্ধ রেখে, সবগুলো আঙ্গুল বন্ধ রেখে একটা আঙ্গুল শুধু স্বাভাবিকভাবে খুলতে যতটুকু সময় লাগে, মানে বন্ধ করা থেকে সোজা করতে যতটুকু সময় লাগে, এটা এক আলিফ টানের পরিমাণ। যেমন বা, আলিফ জবর বা, বা, আর বা জবর বা। এটা দ্রুত, হরকত গুলো দ্রুত বলতে হয়। বা জবর বা, এটা দ্রুত হলো উচ্চারণ। আর যখন মদের হরফ বলতে হবে তখন একটা আঙ্গুল স্বাভাবিক খুলতে যতটুকু সময় লাগে ততটুকু পরিমাণ টানতে হবে। বা, আলিফ জবর বা, বা, বা। তাহলে আমরা আপাতত ধরতে পারি বা, 1 থেকে 1.5 সেকেন্ড, বা, বা, এইভাবে। এক আলিফ, তিন আলিফের ক্ষেত্রেও একই রকম। তিনটা আঙ্গুল স্বাভাবিকভাবে একটা একটা করে তিনটা আঙ্গুল খুলতে যতটুকু সময় লাগে, তিন আলিফ টানের পরিমাণ। তো তিন আলিফ টান আমরা কখন দেব? যখন কোনো হরফের উপরে এই চিকন চিহ্নটা থাকবে। চিকন চিহ্ন থাকলে তিন আলিফ টান দিতে হয়। চিকন চিহ্নতে তিন আলিফ, মোটা চিহ্নতে চার আলিফ টান দিতে হয়। তাহলে চিকন চিহ্নতে তিন আলিফ, মোটা চিহ্নতে চার আলিফ টান দিতে হবে। এটা বলেছিলাম যে গত ক্লাসে বলেছিলাম, সামনের ক্লাসে বলে দেবো। আজকে ইনশাল্লাহ এগুলো আপনারা শিখে যাবেন, এই যে এইগুলো কিভাবে পড়তে হয়। আচ্ছা, এরপরে দেখেন এক আলিফ, তিন আলিফ আর চার আলিফ। এক আলিফের উদাহরণগুলো তো আমি বলেছিলাম, বানান করেও দিয়ে দিয়েছিলাম, এগুলো সবগুলো বলে দিয়েছিলাম। আর একবার দেখেন, নুন আলিফ যাব না, বা দুই পেশ বুন, না বুন। লাম ওয়াও পেশ লু, লুতে টান দিতে হবে এক আলিফ, লু। ত দুই পেশ তুন, লু, তুন। তাহলে হরকত আর তানভিন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। হরকত আর তানভিন থাকলে তাড়াতাড়ি বলতে হয়, উচ্চারণের সময় তাড়াতাড়ি, কোনো টান দেওয়া যাবে না। আর মাদের হরফ আর মাদের হরকত থাকলে এক আলিফ টান দিতে হয়। চিকন চিহ্ন থাকলে তিন আলিফ, মোটা চিহ্ন থাকলে চার আলিফ। শুধু এতটুকু যদি আমরা খেয়াল করে পড়তে পারি, ইনশাল্লাহ আমাদের টানে আর দ্রুত পড়ার মধ্যে ভুল যাবে না। তাহলে এখানে দেখেন, লাম ওয়াও পেশ লু, পেশের বামে জজমালা ওয়াও, এটা মাদের হরফ, এক আলিফ টান দিতে হবে। লাম ওয়াও পেশ লু, ত দুই পেশ তুন, লু, তুন।
তুন, এটা তানভিন বলে আমরা তাড়াতাড়ি পড়েছি। এ, তারপরেরটা খেয়াল করেন, ফায়াজের ফি, কাব জবর কা, ফি কা, ফি কা, কফ আলিফ জবর ক, লাম জবর লা, লা। তাহলে এতটুকু গত ক্লাসে পড়াছিলাম। আজকে আমরা তিন আলিফের উদাহরণের মধ্যে এক লাইন পড়ানো হয়েছিল, বাকি দুই লাইন আজকে পড়াবো ইনশাল্লাহ। জি, খেয়াল করেন। আর সবার একটু খেয়াল করতে হবে, ক্লাসে খেয়াল করলে ইনশাল্লাহ ক্লাসের মধ্যে পড়াটা আয়ত্ত হয়ে যাবে আমাদের। এখানে কফ আলিফ জবর ক, জবরের বামে খালি আলিফ, এটা মাদের হরফ, এক আলিফ টান দিতে হবে। কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, এখানে তিন আলিফের চিহ্ন রয়েছে বলে আমরা তিন আলিফ টান দিব। কলু, কলু, লুতে তিন আলিফ। এরপরে হামজাহ নুন জের ইন, নুন আলিফ জবর না, হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না, এটা কিন্তু আপনারা শিখে গিয়েছেন। ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে আর মিমে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না করতে হয়। এখানে গুন্না করে এরপরে জবরের বামে খালি আলিফ টান দিতে হবে, এক আলিফ। প্রথমে গুন্না করতে হবে, তারপরে এক আলিফ টান দিতে হবে। হামজাহ নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন না, ইন না। এখন আমি এই সম্পূর্ণটুক রিডিং পড়তেছি, আপনারা খেয়াল করে শুনেন, শুনে আপনারাও রিডিং পড়বেন। এখন আমার সঙ্গে রিডিং পড়ে বাকি আগামী ক্লাসে যখন পড়া দেবেন তখন কিন্তু বানান করে করে পড়া দিতে হবে। قالوا إنا، قالوا إنا, এতটুকু সবাই দুই তিনবার বলেন। قالوا 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 إنا। إنا জি, আমরা সবাই قالوا চেষ্টা করে ইনশাল্লাহ পারবো। إنا قالوا قالوا إنا। إنا قالوا জি, আমরা দুই তিনজন পড়তেছি, বাকি যারা রয়েছেন একটু চেষ্টা করেন, পারবেন ইনশাল্লাহ। এগুলো সহজ জিনিস, কঠিন কিছু না, এগুলো অনেক সহজ। যে নিয়মগুলো পড়ালাম ওই নিয়মগুলো শুধু আসতেছে। এই যে উপরে চিকন চিহ্ন তিন আলিফ টান দিতে হবে, এটা কোনো মুখস্থ জিনিস না, তো শুধু দেখতে হবে চিকন চিহ্ন আছে কিনা, থাকলে তিন আলিফ টান দিতে হবে, মোটা চিহ্ন থাকলে চার আলিফ, এইভাবে। জি, এর পরেরটা খেয়াল করি এবারে আমরা সবাই। ইয়া জবর ইয়া, এটা হরকত, এক জবর এক জের এক পেশ থাকলে দ্রুত বলতে হয়। ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, উপরে চিকন চিহ্ন এই জন্য তিন আলিফ টান দেব। ইয়াদা, ইয়াদা। হামজা জবর আ, বায়া জের বি, বিতে এক আলিফ টান দিতে হবে, জেরের বামে জজমালা ইয়া, এটা মাদের হরফ। ইয়াদা আবি, ইয়াদা আবি, ইয়াদা আবি। এতটুকু সবাই দুই তিনবার বলেন। أبي يدا ইয়াদা আবি, أبي ألف جبر يدا ইয়াদা أبي আবি। ألف جبر يدا يا زربي أبي يدا يا أبي دابا মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আমি যখন বানান করে দেবো আপনারা বানানটা খেয়াল করবেন, খেয়াল করে তারপরে রিডিং যখন পড়তে বলবো রিডিং পড়বেন। এরপরে যখন ক্লাস শেষ হয়ে ভিডিওগুলো দিয়ে দেবো ওই ভিডিওটা দেখে দেখে বানান করে করে পড়বেন। তাহলে এইভাবে যদি পড়তে পারেন তাহলে অল্প কয়দিন হয়তো আপনারা বানান করতে হবে, তারপরে ইনশাল্লাহ আপনারা নিজেরাই রিডিং পড়তে পারবেন। ঠিক আছে, এইভাবে একটু চেষ্টা করেন। তাহলে আমি যখন বানান পড়ে দেবো আপনারা শুধু খেয়াল করে দেখবেন যে হুজুর কোনটা কোনটা বানান করতেছে, কোনটা একালে প্রাণ দিচ্ছে, কোনটা দিচ্ছে না, এইভাবে একটু খেয়াল করবেন। আর আমার সঙ্গে রিডিং পড়বেন এখন। এরপরে যখন ভিডিওটা দিয়ে দেব ভিডিওটা দেখে দেখে বানান করে করে পড়তে হবে, ভিডিও দেখে দেখে বানান করে পড়ে পড়ে ওইগুলো রিডিং চালু করতে হবে। এইভাবে একটু সপ্তাহখানেক একটু কষ্ট করতে থাকেন, দেখবেন ইনশাল্লাহ আপনারা পড়তে পারবেন। অল্প অল্প শব্দ, ছোট ছোট শব্দ থাকলেও আপনারা রিডিং পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপরেরটা খেয়াল করেন, ওয়াও জবর ওয়া, এটা হরকত, দ্রুত বলতে হবে। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, উপরে চিকন চিহ্ন রয়েছে তিন আলিফ টান দিতে হবে। ওয়ামা,
ওয়ামা, হামজা ওয়াও পেশ উ, এটা পেশের বামে জজমালা ওয়াও, মাদের হরফ, এক আলিফ টান দিতে হবে। ওয়ামা উ, তাজের তি, ওয়ামা উ তি, ইয়া জবর ইয়া, ওয়ামা উ তিয়া, ওয়ামা উ তিয়া, ওয়ামা উ তিয়া। এটা দুই তিনবার বলেন তো সবাই। وما وما ওয়ামা উ তিয়া। ميم ألف مانا وما وما أوتي 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 ما أوتي أوتي وما জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এর পরেরটা খেয়াল করেন। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, ওয়া আ, লাম খাড়া জবর লা। তাহলে খাড়া জবর বানানোর সময় বলতে হবে, কিন্তু টান দেওয়ার সময় তিন আলিফ টান দিতে হবে। উপরে যেহেতু তিন আলিফের চিহ্ন রয়েছে, লাম খাড়া জবর লা, ওয়া আলা, ওয়া আলা, হামজা খাড়া জবর আ। এখানে খাড়া জবর থাকলে এক আলিফ টান দিতে হবে, খাড়া জবর রয়েছে এই জন্য এক আলিফ টান দেব। ওয়ালা, ওয়ালা, আ, লাম জেরলি, আলি, এতটুকুর উচ্চারণ হবে আলি। আলি, আতে টান দিতে হবে এক আলিফ, লিতে দ্রুত বলতে হবে আলি। ওয়ালা আলি, ইয়াটা বাদ পড়ে যাবে, ইয়া কিন্তু পড়তে আসবে না, শুধু লাম খাড়া যাব লা, এটা বলতে হবে, ইয়াটা আর পড়তে হবে না। وعلى آل، وعلى آل، وعلى آل। এতটুকু সবাই একসঙ্গে বলেন। وعلى وعلى آل، آل وعلى وعلى آل، وعلى آل، وعلى ওয়ালা আলি, এইভাবে। এরপরের দুটো শব্দ দেখেন, ওয়াও আইন, তাহলে জজম থাকলে কিন্তু তার আগের সাথে মিলায়ে পড়তে হয়। এজন্য আমরা এই ওয়াও এর হরকতটা এই আইনকে ধরবো। ওয়াও আইন জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, ওয়ালা, মিম ওয়াও পেশ মু, উপরে চিকন চিহ্ন রয়েছে, তিন আলিফ টান দিতে হবে। ওয়ালামু, واعلموا، واعلموا، হামজা নুন জবর আন, নুন লাম জবর নাল, আন্নাল। এখানে হরকতের বামে নুনে তাসদিদ, এটা ওয়াজিব গুন্না। হরকতের বামে নুন আর মিম এই দুইটা হরফে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হয়। হরকতের বামে নুনে তাসদিদ, এজন্য ওয়াজিব গুন্না করব। হামজা নুন জবর আন, নুন লাম জবর নাল, আন্নাল, লাম খাড়া জবর লা। তাহলে এই লামে এক আলিফ টান দিতে হবে, খাড়া জবর রয়েছে। আন্নাল্লাহা জবর হা, আন্নাল্লাহা, আন্নাল্লাহা, ওয়ালামু আন্নাল্লাহা, ওয়ালামু আন্নাল্লাহা, ওয়া'লামু আন্নাল্লাহা। এতটুকু সবাই দুই তিনবার বলেন। ওয়া'লামু وأن আন্নাল্লাহা, أن الله ওয়া'লামু الله আন্নাল্লাহা, ওয়া'লামু أن আন্নাল্লাহা। মাশাআল্লাহ, এতটুকু আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে আপনাদের। এরপরে দেখেন, মিম মিম জের মিম, মিম আলিফ জবর মা, মিম মা। এখানেও হরকত, এক জবর এক জের এক পেশকে কিন্তু হরকত বলে। এখানেও হরকতের বামে মিমে তাসদিদ, ওয়াজিব গুন্না করতে হবে। এরপরে এই দেখেন মিমের উপরে হচ্ছে তিন আলিফের চিহ্ন রয়েছে, এই জন্য তিন আলিফ টান দিতে হবে। ওয়াজিব গুন্না করে তারপরে তিন আলিফ টান। মিম মা, মিম
মা হামজা খাড়া জবর তাইয়া জবর তাই আ তাই আ তাই আতে একালিপ টান দিতে হবে খাড়া জবর তাই মিম মা তাই মিম মা তাই তা পেশ তু মিম পেশ মু তুমু এই মুতে একালিপ টান দিতে হবে পেশের বামে জজমালা ওয়াও মাদের হরফ আতাই তুমু আতাই তুমু মিম্মা আতাই তুমু হানুন পেশ হুন নুন জবর না হুন না হুন না এটা ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে তাসদিদ ওয়াজিব গুন্না মিম্মা আতাইতুমু হুন্না মিম্মা আতাইতুমু হুন্না এইভাবে পড়তে হবে। আপনারা ভিডিওটা দেখে দেখে এইভাবে বানান করে করে তারপর রিডিং পড়বেন। তাহলে আমাদের তিন আলিফের উদাহরণগুলো গেল। এরপরে চার আলিফে দেখেন, এখানে কিন্তু আপনাদের সে নতুন গত ক্লাসে যেটা বলছিলাম এই যে এইগুলো শিখাই দেবো ইনশাল্লাহ। খেয়াল করেন সবাই। হ্যাঁ জি, রহিমা খাতুন আপু আনমিউট হন, কিছু বলবেন হয়তো। জি হুজুর, আপনি জি যে আগের যে হরফটা বললেন না, জি। ওটাতে যে লামের উপরে যে খাড়া জবর যেটা, এটা লা উচ্চারণ না হয়ে আপনি যে লটা কেন হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে আল্লাহ শব্দের উপরে এটা জি জি এটা সামনে জি। আসতেছে, আমি ওই সময় শিখাই দেবো ইনশাল্লাহ। আল্লাহ শব্দে পড়ার মোটা আছে আর চিকন আছে, দুই ধরনের পড়া যায়। ঠিক আছে, কখন মোটা হবে কখন আচ্ছা। চিকন হবে আপাতত এটা মনে রাখেন, সামনে ইনশাল্লাহ শেখানো হবে এটাও। জি। জি আচ্ছা। আল্লাহ শব্দের ক্ষেত্রেও দুই রকম পড়া যায়। আল্লাহ শব্দের কিছু নিয়ম আছে যে চিকন করে পড়তে হয়, আবার কিছু কিছু সময় মোটা পড়তে হয়। তো কখন মোটা আর কখন চিকন পড়তে হয় এটা ইনশাল্লাহ আর এক দুই ক্লাস পরে আপনারা শিখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে চার আলিফ দেখেন, চার আলিফের এই এক লাইনটা কিন্তু পড়ানো হয়ে গেছিল গতকালকে। আজকে আবার এক লাইন আমি নিজে নিজে পড়ে দেবো, আপনারা শুনবেন, আর দ্বিতীয় লাইন থেকে পড়াই দেবো ইনশাল্লাহ। তাহলে উপরে চার আলিফের এই উপরে মোটা চিহ্ন থাকলে চার আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন জিম আলিফ জবর যা, হামজা জবর যা আ, শিন পেশ সু, হা জবর সুহা। তাহলে বানান করার সময় কিন্তু একটা একটা করে বানান করতে হবে আর শুরুর থেকে মিলাতে হবে। এইভাবে যদি আপনি নিয়ম অনুযায়ী বানান করতে থাকেন আর মিলাতে থাকেন তাহলে ভুল যাবে না। আর যদি একসঙ্গে পড়তে থাকেন, পড়ে একবারে শেষে বানান করবেন, সব উচ্চারণ একসঙ্গে করবেন, তাহলে কিন্তু ভুল যেতে পারে। এজন্য খেয়াল করেন কিভাবে বানান করে দিচ্ছে, এভাবে আপনারাও চেষ্টা করবেন। শিন পেশ সু, হা জবর সুহা। এই দুইটাতেই হরকত, এজন্য আমি টান দিইনি, দ্রুত বলেছি সুহা সুহা। দাল আলিফ জবর দা, চার আলিফ টান দিতে হবে। সুহা দা, হামজা পেশ সুহাদা উ সুহাদা উ। এরপরে দেখেন জজমের নিয়ম কিন্তু আমরা পড়েছি, জজমের সময় এই শব্দগুলো পড়া হয়েছে, আগেরটার সাথে মিলাতে হয়। তাহলে হামজা সিন জের ইস, ইস র আলিফ জবর র, চার আলিফ টান দিতে হবে। ইস র, হামজা ইয়া জের ই, জেরের বামে জজমালা ইয়া, এটা মাদের হরফ। জেরের বামে জজমালা ইয়া মাদের হরফ, এক আলিফ টান দিতে হবে। ইসর ই, লাম জবল্লা, ইসর ইলা, ইসর ইলা। এরপর একটা খেয়াল করেন, জি মিয়াজের জি, উপরে চার আলিফের চিহ্ন রয়েছে এই জন্য চার আলিফ টান দিতে হবে। জি মিয়াজের জি, হামজা জবর জি আ। তাহলে ইয়া রয়েছে আবার হামজাও রয়েছে, আপনি কোনটা পড়বেন? তো এই ক্ষেত্রে নিয়ম হলো, যদি কোনো হরফের উপরে হামজা থাকে তাহলে ওই হরফটা আর পড়তে হয় না, হামজাটাই পড়তে হয়। তো এখানে ইয়ার উপরে হামজা রয়েছে এই জন্য ইয়া আমরা পড়বো না, শুধু হামজাটাই পড়বো। কিছু কিছু সময় ওয়াও এর উপরেও হামজা থাকবে, ওয়াও এর উপরে,
তখন ওই ওয়াওটার পড়া হবে না, শুধু হামজাটাই পড়তে হবে। তাহলে এটার উচ্চারণ হবে জি আ, জি আ। যে এতটুকু গত ক্লাসে পড়ানো হয়েছিল। এবারে খেয়াল করেন, এখান থেকে কিন্তু অনেক বেশি খেয়াল করতে হবে, যেহেতু আমাদের একবারে নতুন এইগুলা। তাহলে এই যে হার উপরে চার আলিফের চিহ্ন রয়েছে, আর পরে তাসদিদও রয়েছে। তাসদিদ, তাসদিদ দুইবার পড়তে হয়, একবার আগের হরকতের সাথে আর একবার নিজে নিজে। তাহলে আমরা এখানে যদি হা পড়তে যাই, হার সাথে জিম ধরতে হবে। হা জিম জবর হাজ, মূলত এরম ছিল, হা জিম জবর হাজ, এটা পড়ার কথা ছিল। কিন্তু আমরা দেখতেছি উপরে চার আলিফের চিহ্ন রয়েছে, এই জন্য বানানের সময় হা জিম জবর এটা বলতে হবে, কিন্তু উচ্চারণ করার সময় আগে চার আলিফ টান দিয়ে তারপরে জিমকে ধরতে হবে। হা জিম জবর হাজ, এইভাবে। তাহলে তাসদিদের উচ্চারণের ক্ষেত্রে, তাসদিদ যে আমরা পড়েছি উচ্চারণ, ওই তাসদিদ উচ্চারণের ক্ষেত্রে হা জিম জবর হাজ এরম হয়েছিল, হাজ। কিন্তু এখানে বানানের সময় হা জিম জবর বলতে হবে, কিন্তু উচ্চারণ করার সময় যেহেতু চার আলিফের একটা চিহ্ন রয়েছে, এর জন্য চার আলিফ আগে টান দিয়ে তারপরে জিমকে ধরতে হবে। হা জিম জবর হাজ, জিম জবর যা, হাজ্জা, কাফ জবর কা, হাজ্জাকা। তাহলে জিম আর কাফ এই দুইটাতে কিন্তু হরকত রয়েছে, এক জবর, এটার উপরে এক জবর, এটার উপরে এক জবর, তাহলে দ্রুত বলতে হবে। হাজ্জাকা, চাকা, হাজ্জাকা, হাজ্জাকা। এটা সবাই দুই তিনবার বলেন তো। হাজ্জাকা, জাকা হাজ্জাকা, জাকা হাজ্জাকা। জাকা আচ্ছা, আপনাদের কাছ থেকে যে কোনো একজনের কাছ থেকে আমি একটু এই বানানটা শর্ম দেখি কিভাবে বুঝেছেন আপনারা। জান্নাতুল আপু, আপনি আনমিউট হন। আচ্ছা, জান্নাতুল আপু হয়তো ক্লাসে নেই। এরপরে আশাম নূর আপু, আপনি আনমিউট হন। এটা বলছে জি জি, হুজুর। এটা বানান করে একটু শোনান দিনে কিভাবে বানান করতে হবে। জিম, হা আলিফ জবর হা। আলিফ ধরা যাবে না, হা যে জিমকে ধরবে, হা ও, জিম জবর। হা জিম জবর, হা জিম জবর হাজ, জিম জবর যা, হাজ্জা, টান দিতে হবে, হাজ্জা। হাজ্জা, জি, কাফ জবর কা, কাতে টান দেওয়া যাবে না, এটা হাজ, হরকত, হরকতে টান দেওয়া যাবে না। হ্যাঁ, জাকা মাশাআল্লাহ, হাজ্জাকা। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে জান্নাতুল আপু, আপনি এটা বানান করে শোনান একটু, শুনতে পাচ্ছেন? জিম জবর হাজ জি, জিম জবর জা হাজা কাফ জবর কা হাজাকা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এইভাবে তাহলে কিন্তু পড়তে হবে। তাহলে যদি চার আলিফ চিহ্ন থাকে আর পরে যদি তাসদিদ থাকে, তাহলে বানান করার সময় আপনার হা জিম জবর এটা বলতে হবে, কিন্তু যখন উচ্চারণ করতে হবে তখন আগে চার আলিফ টান দিয়ে তারপরে জিমকে ধরতে হবে। হা জিম জবর হাজ, জিম জবর যা, হাজ্জা, কাফ জবর কা, হাজ্জাকা, হাজ্জাকা, এইভাবে পড়তে হবে। আচ্ছা, এরপরেটা দেখেন, এই যে তিনটা হরফ রয়েছে, ত, সিন, এরপর একটা মিম, তিনটা হরফ। এখানে কোনো জবর জের পেশ জজম জজম এগুলো কিন্তু নেই, জবর জের পেশ নেই, কোনো হরকত নেই। তাহলে এগুলো কিভাবে পড়তে হবে? হরকত থাকলে তো আমরা বানান করে করে পড়ি, এগুলো কিভাবে পড়তে হবে? কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা আহ কয়েকটা সূরার শুরুতে এই হরফগুলো নিয়ে আসছে, কোনো জবর জের ছাড়াই হরফ। এই হরফগুলোকে হুরুফে মুকাত্তাআত বলে, হুরুফে মুকাত্তাআত, হুরুফে মুকাত্তাআত, অর্থাৎ শুধু হরফ। কোরআন শরীফে তো অর্থ হয়, বিভিন্ন শব্দের অর্থ হয়, কিন্তু এই শব্দগুলোর অর্থ যে কি, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহর রসুলকেও জিজ্ঞাসা করা হয়েছে
যে হে আল্লাহ রসুল, এই শব্দগুলোর অর্থ কি হবে। এই যে এই শব্দগুলো কিছু কিছু সূরার শুরুতে দেখবেন এইগুলো আছে। তো এই শব্দগুলোর অর্থ কি, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এর অর্থগুলো একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, এটা কোনো নবীরাও জানে না অর্থগুলো। ঠিক আছে, তাহলে এর অর্থগুলো একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা আল্লাহ তাআলার একটা মুজিজা, যে আল্লাহ তাআলা যদি না জানায় সেটা কারোর জানার ক্ষমতা নেই। এটাই আল্লাহ তাআলার একটা বড়ত্বের প্রকাশ করেছেন কোরআন শরীফের মধ্যে, যে আমি যদি একটা জিনিস না জানাই তাহলে কেউ সেটা জানতে পারবে না। তো এই হরফগুলোকে হুরুফে মুকাত্তাআত বলে, কয়েকটা সূরার শুরুতে এগুলো আছে। তো এইগুলো পড়তে হয়। আমরা তো বানান করলাম, বানান করে উচ্চারণ করেছি, হরফের নাম বলে বলে বানান করে তারপরে উচ্চারণ করেছি। কোরআন শরীফ উচ্চারণ করে করে পড়তে হয়। তো এই হুরুফে মুকাত্তাআত গুলো কোনো বানান করা লাগে না, শুধু হরফের নাম বলতে হয়, শুধু হরফের নাম। আমরা যে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে হরফের নামগুলো পড়েছিলাম, সে হরফের নাম বলতে হবে। এখানে তিনটা হরফ রয়েছে, তিনটা হরফের নামই বলতে হবে। এখন খেয়াল করতে হবে যে হরফটা বলতেছে ওই হরফের উপরে কি চিহ্ন আছে। যদি খাড়া জবর থাকে এক আলিফ টান দিতে হবে। তারপরে যদি চার আলিফের চিহ্ন থাকে চার আলিফ টান দিতে হবে। আর যদি তাসদীদ থাকে, নুন অথবা মিমে যদি তাসদীদ থাকে, তাহলে গুণনা করতে হবে। এইভাবে পড়তে হবে। এখন কিভাবে পড়তে হবে দেখেন। ত, এক আলিফ টান দিতে হবে। সিম, এখানে যেরকম ছিল আগে টান দিয়ে তারপরে ধরতে হচ্ছিল, এখানে আগে টান দিয়ে তারপরে গুণনা করতে হবে, যেহেতু মিমের উপরে তাসদীদ রয়েছে। এই জন্য আগে সিন টান দিয়ে তারপরে মিমে গুণনা করে আবার মিমে টান দিতে হবে। ত, সিম, ছয় রশ্মি দন্তান্ন, সিন ছিল কিন্তু সিন, সিন এটা সিন। এখন যেহেতু তাসদিদ চলে আসছে মিমে, মিমে ধরে গুণনা করতে হবে। সিম, দন্তান্ন আর থাকবে না, ছয় রশ্মি দন্তান্ন, দন্তান্ন থাকবে না, ছয় রশ্মি ম হয়ে যাবে তখন। সিম, মিম, তসিম, মিম, তসিম, মিম। এটা দুইবার বলেন তো সবাই। তো তসিম, মিম। আবার বলেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরটা দেখেন, লাম জবর লা, দদ লাম জবর দল, এটা কিন্তু একই রকম। এই যে এটা যেরকম পড়েছিলাম আমরা, একই রকম। দদ লাম জবর, বানানোর সময় মিলাতে হবে, কিন্তু উচ্চারণ করার সময় আগে চার আলিফ টান দিয়ে তারপরে লামকে ধরতে হবে। দদ লাম জবর দল, লাম ওয়াও পেশ লু, পেশের বামে যজমালা ওয়াও, তাহলে এক আলিফ টান দিতে হবে, লুতে এক আলিফ টান দিতে হবে। লা দল্লু, নুন জবর না, লা দল্লুনা, লা দল্লুনা। এটা দুইবার বলেন তো সবাই। লা দল্লুনা। জি, তাহলে আগে দোয়াদে চার আলিফ টান দিয়ে তারপরে লামকে ধরতে হবে। লা দল্লুনা, এর পরেরটাও কিন্তু একই রকম। এই যে চার আলিফের পরে তাসদিদ রয়েছে, তাহলে আগে বানান করার সময় এই হরফটাকে বানান করতে হবে, উচ্চারণ করার সময় আগে চার আলিফ টান দিয়ে তারপরে উচ্চারণ করতে হবে। সদ খ জবর স, সদ খ জবর স, খ জবর খ, স, খ, তা দুই পেশতুন, স, খতুন, স, খতুন, এইভাবে। আচ্ছা, এখানে দেখেন, এখানে কিন্তু আইন সিন কফ এগুলো রয়েছে, তাহলে এই নামগুলো বলতে হবে। আইন সিন কফ নামগুলো বলে চার আলিফ টান দিতে হবে, প্রত্যেকটা চার আলিফ করে টান। আইন সিন কফ, আইন সিন কফ, এইভাবে বলতে হবে।
এরপরটা দেখেন আলিফের উপরে কিন্তু কোনো চিহ্ন নেই, তাহলে শুধু আলিফটা দ্রুত বলতে হবে, আলিফ আলিফ। লাম, লামের উপরে চার আলিফের চিহ্ন রয়েছে, চার আলিফ টান দিতে হবে। পরে দেখেন আবার মিমে তাসদিদ, তাহলে লামে চার আলিফ টান দিয়ে মিম ধরতে হবে, ধরে গুণনা করতে হবে। আলিফ লাম মিম صاد। আলিফ লাম মিম صاد। এরপরটা দেখেন আলিফ, এর উপরে আলিফের উপরে কোনো চিহ্ন নেই, তাহলে আলিফটা দ্রুত বলতে হবে, আলিফ লাম, লাম যে মিমকে ধরে গুণনা করতে হবে, লাম মিম, মিমে চার আলিফ আর রর উপরে খাড়া জবর রয়েছে, তাহলে এক আলিফ টান দিতে হবে, আলিফ লাম মিম র। আচ্ছা, এখানে দেখেন কফ, শুধু কফ, তাহলে এই হরফটার নাম বলে চার আলিফ টান দিতে হবে, কফ কফ। মিম ইয়া জবর মাই, মাই, তাহলে তাসদিদ রয়েছে এজন্য ধরতে হবে, মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাই ইয়া। শিন আলিফ জবর শা, চার আলিফ টান দিতে হবে, মাই ইয়া শা। হামজা পেশ উ, মাই ইয়া শা উ। জিম বা জের জিব, বা কলকলা করতে হবে, কল, কলকলার হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল, এই পাঁচটা হরফে জজম থাকলে কলকলা করতে হয়। জিম বা জের জিব, র আলিফ জবর র, রতে চার আলিফ টান দিতে হবে, জিব র। হামজা ইয়া জের ই, জেরের বামে জজমালা ইয়া, এটা মাদের হরফ, এক আলিফ টান দিতে হবে, জিব র ই। লাম জবর লা, জিব র ইলা। লাম আলিফ জবর লা, এটা মদের হরফ, জবরের বামে খালি আলিফ, মাদের হরফ, লাম আলিফ জবর লা। তা পেশ তু, লা তু। ضاد র জবর দ, র জবর র, লা তু দর র, লা তু দর র। তাহলে এত সময় ধরে আমরা চার আলিফের উদাহরণগুলো পড়লাম, চার আলিফের উদাহরণ, এগুলো আপনারা ভিডিও দেখে দেখে অবশ্যই ক্লিয়ার করবেন। তিন আলিফের এই নিচে দুই লাইন, এটাও খেয়াল করবেন, করে করে ঠিক করবেন। এক আলিফ, এটা তো ছিলই আমাদের। তাহলে আমরা আজকের ক্লাসে এক আলিফ, তিন আলিফ আর চার আলিফের উদাহরণ পড়লাম, এক আলিফ, তিন আলিফ আর চার আলিফ। আচ্ছা, আজকে নতুন আরেকটা জিনিস শেখাবো আপনাদের, সেটা হলো ওয়াকফের সময় আমরা কিভাবে পড়বো, ওয়াকফের সময়। এটাও কিন্তু একেবারে সহজ একটা নিয়ম, শুধু খেয়াল করবেন, খেয়াল করলেই পারা যাবে ইনশাল্লাহ। ওয়াকফ, ওয়াকফ কাকে বলে এটা আগে আমাদের দেখতে হবে। ওয়াকফ, এই যে ওয়াকফ দেখতেছেন, ওয়াকফ, ওয়াকফ মানে থামা, ওয়াকফ এটা আরবিতে বলে ওয়াকফ, এর অর্থ হলো থেমে যাওয়া। ওয়াকফ অর্থ থেমে যাওয়া, শুধু থামা, এতটুকু মনে রাখলেই হবে। ওয়াকফ মানে থেমে যাওয়া। এখন কোন জায়গায় থামতে হবে দেখেন, কোন আয়াতের বা শব্দের শেষে আওয়াজ ও নিঃশ্বাস বন্ধ করে থেমে যাওয়াকে ওয়াকফ বলে। তাহলে আয়াতের অথবা শব্দের শেষে, আয়াত তো আমরা চিনি কোরআন শরীফের, মাঝে মাঝে দেখবেন গোল গোল চিহ্ন দিয়ে ওর মধ্যে সংখ্যা লেখা থাকে, এক দুই তিন চার, এভাবে সংখ্যা লেখা থাকে। যেমন কাউসার, সূরা কাউসার, ছোট্ট একটা সূরা, ওটা হলো তিনটা আয়াত। প্রথমে একটা গোল দিয়ে এক লেখা থাকবে, তারপরে আর একটা গোল দিয়ে দুই থাকবে, তারপরে আর একটা গোল দিয়ে তিন থাকবে। তাহলে সূরা কাউসারের তিনটা আয়াত, প্রত্যেকটা আয়াতের মাঝখানে সংখ্যা দেয়া থাকে, যে এই সূরার মধ্যে কয়টা আয়াত রয়েছে। এই আয়াতগুলোতে থেমে যেতে হয়, যেখানে আয়াতে চিহ্ন থাকে সেখানে থেমে থেমে পড়তে হয়। হ্যাঁ, তাহলে আমরা শিখলাম ওয়াকফ অর্থ থেমে যাওয়া, ওয়াকফ অর্থ থেমে যাওয়া, এতটুকুই মনে রাখেন। প্রথমে ওয়াকফ অর্থ থেমে যাওয়া। আপনি যে শব্দে ওয়াকফ এখন ওয়াকফের নিয়ম, এখন যেখানে থামবো, ওই যে আয়াতে চিহ্ন রয়েছে, এখানে কিভাবে থামতে হবে, আমাকে কি টান দিতে হবে, নাকি গুণনা করতে হবে, না কি করে থামতে হবে, সেটা এখন শিখবো আমরা। আপনি যে শব্দে ওয়াকফ করবেন বা থেমে থামবেন, আপনাকে দেখতে হবে সে শব্দের শেষের হরফে কি আছে। আচ্ছা, এটা সংক্ষেপে আমি আপনাদেরকে বোঝাই।
খেয়াল করেন একটু যে আয়াতে বা এই যে মনে করেন এইগুলো একটা শব্দ, এক একটা শব্দ। তো এই শব্দের শেষে আমরা থেমে যাব, ওয়াকফের চিহ্ন রয়েছে বা আমরা থামবো। এখন দেখতে হবে এখানে প্রথমে সদ নুন জের সিন, ওয়াও আলিফ জবর ওয়া, এক আলিফ টান, সিন ওয়া নুন দুই পেশ নুন, সিন ওয়া নুন। আচ্ছা, এতটুকু শব্দের মধ্যে আমরা থামবো। তাহলে এই শব্দের শেষের হরফটা দেখতে হবে কি আছে, শেষের হরফ যেখানে থামবো, একদম শেষের হরফ, শেষের হরফ। তাহলে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব, যে এই শব্দের মধ্যে শেষের হরফের নাম বলেন তো দেখি, শেষের হরফের নাম কি? নুন। 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 জি, তাহলে এই শেষের নুন। হরফের নাম হলো নুন। মাশাল্লাহ, এটা সুন্দর হয়েছে আপনাদের। এরপর আরেকটা জিজ্ঞাসা করব, দেখি। মনে করেন এই হরফটা আমরা এই শব্দের মধ্যে আমরা থামবো, এই শব্দের শেষে থামবো। তাহলে এই শব্দের শেষে যে হরফটা রয়েছে তার নাম বলেন তো। তা। তা। এই তো মাশাল্লাহ। তাহলে এই তার উপরে আমরা থামতেছি। এই শব্দের মধ্যে বলেন তো, এই শব্দের মধ্যে শেষের হরফটা কি? মিম জবর মা। মিম। এই মিম, মিম হলো শেষের। আচ্ছা, এই শব্দের মধ্যে বলেন তো শেষের হরফটা কি? ছেড়ে দাও, সে পারলে ঢাকাশ পড়ে যাবে। জবর হা। হ্যাঁ। তাহলে এই শব্দের শেষের গুলো আমাদের খেয়াল করতে হবে, শব্দের শেষে কি আছে। এই শব্দের শেষে যে হরফটা থাকবে, সেই হরফে আমরা কিভাবে পড়বো সেটাই এখন আমরা শিখবো। এই দেখেন, ওয়াকফের নিয়ম, যে শব্দের শেষে যে হরফটা থাকবে সেই হরফে কিভাবে পড়তে হবে। তো এই ক্ষেত্রে আপনি যদি তিনটা জিনিস মনে রাখেন, তিনটা জিনিস, তাহলে আপনার জন্য ওয়াকফ কিভাবে পড়তে হয় এটা একবারে সহজ হয়ে যাবে, একবারে সহজ। প্রথম তিনটা জিনিসের মধ্যে দেখেন, যেখানে ওয়াকফ করতে হবে সেখানে খেয়াল করতে হবে তিনটা জিনিস আছে কি না, এটা খেয়াল করতে হবে। এই যে এক নম্বর খাড়া জবর, এখানে খাড়া জবরে দাগ দেয়া মানে যে এখানে মনে করেন যে কোনো একটা হরফ আছে, খাড়া জবর, এক নম্বরে খাড়া জবর। দুই নম্বরে মাদের হরফ, সবগুলো মিলে কিন্তু মাদের হরফ হয়। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, সবগুলো মিলে যে কোনো একটা থাকলেই হবে, মাদের হরফে যে কোনো একটা থাকলেই হবে। তাহলে এক নম্বর দেখতে হবে খাড়া জবর আছে কিনা, দুই নম্বরে মাদের হরফ আছে কিনা, এই দুইটা। আর একটা জিনিস হলো এই যে দুই জবর, দুই জবর। কিন্তু এখানে আর একটা জিনিস বেশি বলতে হবে, একটু বাড়িয়ে বলতে হবে, আমি সেটা আপনাদেরকে লিখে দিচ্ছি। গোলতা, গোলতা কাকে বলে আমি দেখাচ্ছি। এই যে গোলতা বাদে দুই জবর, এটা মুখস্থ করতে হবে। এখানে তো শুধু দুই জবর রয়েছে, আমরা বলবো গোলতা বাদে দুই জবর, গোলতা বাদে দুই জবর। এই তিনটা জিনিস, গোলতা বাদে দুই জবর। এই যে তা দেখতেছেন, এই যে উপরে যে তাটা রয়েছে একে গোলতা বলে, এইগুলোরে গোলতা বলে। গোলতার উপরে দুই জবর থাকলে কিন্তু এই তিনটার মধ্যে পড়বে না। তাহলে ওয়াকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হবে, তিনটা: খাড়া জবর, মাদের হরফ, আর গোলতা বাদে দুই জবর, গোলতা বাদে। এটা লিখে দিলাম, যেহেতু আপনারা ভিডিওটা পেয়ে যাবেন, ভিডিও এটা মুখস্থ করে ফেলতে হবে। গোলতা বাদে দুই জবর, গোলতা বাদে, এই যে দুই জবর, দুই জবর, গোলতা বাদে দুই জবর, গোলতা বাদে দুই জবর। এটা মুখস্থ করে ফেলতে হবে, গোলতা বাদে দুই জবর। জি, এই দুই জবরের ক্ষেত্রে গোলতা বাদে এতটুকু শুধু বাড়তি বলতে হবে। তাহলে আমরা খেয়াল করি ওয়াকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হয়: খাড়া জবর, মাদের হরফ, আর এরপরে গোলতা বাদে দুই জবর, গোলতা বাদে দুই জবর। খাড়া জবর, মাদের হরফ, গোলতা বাদে দুই জবর। এখন আমাদেরকে এখন আমাকে আপনারা এই তিনটা মুখস্থ করে শোনাবেন: খাড়া জবর, মাদের হরফ, গোলতা বাদে দুই জবর। আমি একটু ছোট করে একবারে স্ক্রিনের মধ্যে নিয়ে এসে দিচ্ছি। জি, এবার দেখেন, খাড়া জবর, মাদের হরফ, গোলতা বাদে দুই জবর। এই যে খাড়া জবর এক নম্বর, দুই নম্বর মাদের হরফ,
3 নম্বর গোলতা বাদে দুই জবর, এই তিনটা এখন মুখস্থ করতে হবে। খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর, খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর, এই তিনটাকে মাদের হরফ বলে। খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর, এটা 2-3 বার পরে মুখস্থ করেন তো সবাই। খাড়া খাড়া জবর জবর মাদের মাদের হরফ হরফ গোলতা গোলতা বাদে বাদে দুই দুই জবর। জবর, খাড়া বাদে জবর খাড়া মাদের জবর হরফ মাদের খাড়া গোলতা জবর হরফ বাদে মাদের দুই হরফ জবর, গোলতা গোলতা বাদে দুই জবর। জবর। খাড়া জবর মাদের খাড়া হরফ জবর গোলতা বাদে দুই খাড়া জবর, জবর মাদের হরফ গোলতা 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 বাদে বাদে দুই দুই জের। খাড়া জবর। জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর, খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর। হ্যাঁ, এটা ভিডিওটা দেখে অবশ্যই মুখস্থ করে ফেলে। মুখস্থ করলে দেখবেন যে আপনার জন্য কোরআন শরীফ পড়া অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমরা কি পড়বো? খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর, এটা। তাহলে ওয়াকফের সময় 3টা জিনিস খেয়াল করতে হয়। ওয়াকফ বলতে যেখানে আমরা থামবো, ওয়াকফ করব একদম শেষের হরফে, একদম শেষের হরফে যেখানে থামবো, সেখানে দেখতে হবে খাড়া জবর আছে কিনা, মাদের হরফ আছে কিনা, গোলতা বাদে দুই জবর আছে কিনা। এইগুলা যদি থাকে তাহলে কি হবে? এখন কিন্তু আসল জায়গায় চলে আসছে আমরা, একদম আসল। সেখানে কিভাবে পড়তে হবে সেটা কিন্তু এখন বলে দিচ্ছি। তাহলে এই 3টা জিনিস মুখস্থ করতে হবে। খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর, এই 3টা জিনিস দেখতে হবে যে একবারে শেষে যেখানে অক্ফ করবো সেখানে আসে কিনা। যদি এই 3টার কোনো একটা আসে তাহলে একালিফ টান দিতে হবে, একালিফ। ওয়াকফের সময় যদি এই 3টার কোনো একটা আসে তাহলে একালিফ টান দিতে হবে। আর যদি না আসে, আপনি যদি দেখলেন যে একবারে শেষে যেখানে ওয়াকফ করতেছি সেখানে এই 3টার কোনোটাই নেই, তাহলে জজম, সেখানে যা থাকুক না কেন এই 3টা না থাকলে সাকিন দিতে হবে। এই 3টা না থাকলে সাকিন, আর এই 3টা থাকলে একালিফ টান দিতে হবে। ওয়াকফের শুধু এতটুকুই নিয়ম, আর না। তাহলে ওয়াকফের নিয়মের ক্ষেত্রে আমরা যদি প্রথমে এই 3টা যদি মুখস্থ করে ফেলি তাহলে আমাদের জন্য সহজ। যে ওয়াকফের সময় আমাদের খেয়াল করতে হবে খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর, এই 3টার কোন একটা আছে কিনা। যদি থাকে তাহলে একালিফ টান দিতে হবে, আর না থাকলে সাকিন দিতে হবে। থাকলে একালিফ টান দিতে হবে, না থাকলে সাকিন দিতে হবে। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করব, দেখি ওয়াকফের সময় কোন 3টা জিনিস খেয়াল করতে হয় বলেন তো? খাড়া খাড়া জবর জবর খাড়া মাদের জবর মাদের গোলতা হরফ বাদে গোলতা বাদে দুই ধরো জবর। গোলতা বাদে এই তো দুই জবর। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এই 3টা যদি থাকে ওয়াকফের সময় তাহলে কি করে পড়তে হয়? এক আলিফ টেনে পড়তে হয়, এক আলিফ টেনে। একালিফ টেনে জি, পড়তে এই হয়। 3টা যদি ওয়াকফের সময় আমরা পেয়ে যাই তাহলে এক আলিফ টানতে হবে। আর যদি এই 3টার কোনোটাই না থাকে তাহলে কি করতে হবে? সাকিন দিতে তাহলে হবে, সাইকেল দিয়ে পড়তে হবে। সাকিন দিয়ে পড়তে তোমার হবে। নাম সেখানে লিখে যাই দিলাম। থাকুক না কেন, সেখানে জবর জের পেশ যাই থাকুক না কেন, এই 3টার কোনোটা না থাকলে সেখানে সাকিন দিতে হবে। জি, তাহলে আমরা এতটুকু মুখস্থ করে ফেলবো। এতটুকুই আপনাদের মূলত পড়া ছিল। খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর, ওয়াকফের সময় যদি এই 3টার কোনোটা না থাকে তাহলে সাকিন দিতে হবে। আর এই 3টার কোনোটা যদি থাকে তাহলে জজম, এক আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা, এই দেখেন এখানে যে শব্দগুলো রয়েছে ওয়াকফের সময় মদ, এই যে এরম চিহ্ন থাকবে, বিভিন্ন কোরআন শরীফে আয়াতে চিহ্ন থাকবে। এখানে আমরা থামবো, দেখেন এই যে কাফ জবর কা, বা ইয়া জের বি, এটা মাদের হরফ, জেরের বামে জজমালা ইয়া, এক আলিফ টান দিতে হবে। কাবি, র আলিফ দুই জবর রন, র আলিফ দুই জবর রন, কাবি রন। তাহলে এতটুকু তো ঠিক আছে, কিন্তু লাস্টে ওয়াকফের সময় আমরা কিভাবে পড়বো এখন আমরা মিলাই আসি। এত সময় ধরে যেটা মুখস্থ করলাম তার সাথে মিলাবো। তাহলে ওয়াকফের সময় আমরা ওয়াকফ করতেছি এই যে র উপরে, র উপরে আমরা ওয়াকফ করব, এটা ওয়াকফের চিহ্ন। আর এই হরফের উপরে আমরা থামবো, ওয়াকফ করব। এখন এখানে খাড়া জবর নেই। 2 নম্বরে মাদের হরফ, মাদের হরফও এখানে নেই। গোলতা বাদে দুই জবর, দুই জবর আছে কিন্তু গোলতার উপরে নেই, গোলতা বাদে দুই জবর। তাহলে আমাদের কি করতে হবে? এখানে গোলতা বাদে দুই জবর চলে আসছে, এই যে খাড়া জবর নেই মাদের হরফ নেই কিন্তু গোলতা বাদে দুই জবর, এটা চলে আসছে এখানে। তাহলে এক আলিফ টান দিতে হবে, এক আলিফ টান। কাবি রন, কাবি রন ছিল কিন্তু রন আর বলা যাবে না, এক জবর বাদ দিয়ে দিতে হবে। কাবি র, কাবি র, দুই জবর থাকলে এক জবর বাদ পড়ে যায়। দেখেন ওয়াকফের সময় শব্দের শেষে দুই জবর হলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়।
এক আলিফ কেন টান হবে সেটা তো আমি এর আগে শেখালাম, যে ওয়াকফের সময় যদি খাড়া জবর, মাদের হরফ, গোলতা বাদে দুই জবর থাকে, তাহলে এক আলিফ টানতে হয়, আর না থাকলে সাকিন দিয়ে পড়তে হয়। এখানে কাবির, এইভাবে পড়তে হবে। এরপর দেখেন মিম জবর মা, লামিয়া জের লি, এটা মাদের হরফ, জেরের বামে জজমালা ইয়া, মালি, হা আলিফ দুই জবর হান, মালি হান, বানানোর সময় হান বলতে হবে, কিন্তু উচ্চারণ করার সময় মালি হা, মালি হা, মালি হা, হা জবর হা, সিনিয়া জের সি, এক আলিফ টান দিতে হবে মাদের হরফ, হাসি, বা আলিফ দুই জবর বান, হাসি বান, এটা হলো বানান। উচ্চারণ করার সময় বলতে হবে হাসি বা, হাসিবা, কাফ জবর কা, রয়া জের রি, কারি, মিম আলিফ দুই জবর মান, কারিমা, এক আলিফ টান দিতে হবে কারিমা, ফা জবর ফা, রয়া জের রি, ফারি, হা আলিফ দুই জবর হান, ফারি হা, এখানে থামলে এক আলিফ টান দিতে হবে, ফারিহা, এক আলিফ টান দিতে গেলে এক জবর কিন্তু বাদ পড়ে যাবে, এটা বাদ পড়ে জবরের বামে খালি আলিফ, মদের হরফ হয়ে যাচ্ছে, এজন্য এক আলিফ টান, ফারিহা, আইন জবর আ, লাম ইয়া জের লি, আলি, মিম আলিফ দুই জবর মান, আলিমা, আলিমা, সদ পেশ সু, হা পেশ হু, সুহু, সুহু, তাহলে এটা দুটাই হরকত, এজন্য দ্রুত বলতে হবে সুহু, ফা আলিফ দুই জবর ফান, সুহুফা, সুহুফা, জিম জবর জা, মিম ইয়া জের মি, জামি, আইন আলিফ দুই জবর আন, জামিআ, 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 এতটুকু থাকবে আপনাদের। তাহলে ওয়াকফের সময় কয়টা জিনিস খেয়াল করতে হয় এটা থাকবে। আর ওয়াকফের অবস্থায় যে দুই জবর থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে ওয়াকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হয়: খাড়া জবর, মাদের হরফ, গোলতা বাদে দুই জবর, এইগুলা থাকলে এক আলিফ টান হবে, আর না থাকলে সর্বাবস্থায় জজম হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। এই নিয়মটা মুখস্থ করবেন। আর এর আগে যে এক আলিফের উদাহরণের এই দুই লাইন, তিন আলিফ উদাহরণের লাস্টের দুই লাইন, চার আলিফ উদাহরণের লাস্টের এই তিন তিন লাইন, আর ওয়াকফা অবস্থায় এই দুই লাইন, এটা আপনারা একটু কষ্ট করে খেয়াল করে এটা একটু রিভিশন দেবেন, দুই তিনবার রিভিশন দেবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আমাদের ক্লাসটা অনেক সহজ হয়ে যাবে। এতটুকুই পড়া থাকবে ইনশাল্লাহ আপনাদের। তাহলে আগামী ক্লাসের আগে অবশ্যই ভিডিওটা দুই তিনবার রিভিশন দেওয়ার চেষ্টা করবেন, করে এগুলো খেয়াল করে এগুলো আয়ত্ত করে ফেলবেন ইনশাল্লাহ।